नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বিবেক বাহিনীর প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আজকের বিবেক বাহিনীর এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি যারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকে আজ তারাও রয়েছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মূলত আমরা জানাচ্ছি রবিবার সকাল 9:30 থেকে আমাদের এই বিবেক বাহিনীর ক্লাসটি শুরু হয়। যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছ, এখন আমরা বৈদিক শান্তি মন্ত্র পাঠ করব। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। ओम सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम शं नो मित्रः शं वरुणः शं नो भवत्वर्यमा शं नो इंद्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मावतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ओम शांति शांति शांति। বৈদিক শান্তি মন্ত্র পাঠ করা হলো। এখন আমরা শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোক পড়ব। শ্রীমদ্ ভগবত গীতা সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই কিছু তো জানাই রয়েছে যে এই ভগবত গীতার মধ্যে অর্জুনকে উপলক্ষ করে বা উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী উচ্চারণ করেছিলেন তাই হলো ভগবত গীতা। এবং এই ভগবত গীতা হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে চর্চিত হয়ে আসছে। ভগবত গীতার মধ্যে এমন কিছু বাণী এমন কিছু কথা রয়েছে যা প্রতিটি মানুষের কাজে লাগার। তাই ভগবত গীতার আমরা যে শ্লোকটি এখন পড়ছি দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 48 নম্বর শ্লোক। श्री भगवानुवाच
योगस्थ कुरु कर्माणि संगं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्तं योग उच्यते। योगस्थ कुरु कर्माणि संगम त्यक्त्वा धनंजय सिद्ध सिद्धो समो भूत्वा समत्तम योग उच्यते। এই শ্লোকে ভগবান বলছেন, ধনঞ্জয় অর্জুনকে বলছেন, যোগস্থ হয়ে এবং আসক্তি ত্যাগ করে সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে, অর্থাৎ কোনো একটি কাজে আমরা সফল হই অথবা বিফল হই, এখানে সমদৃষ্টি রেখে কর্মাণি কুরু, কাজ করার কথা বলা হচ্ছে। সমত্তম যোগ উচ্চতে, এবং এটি হলো যোগ। সমত্ব দৃষ্টি রেখে কাজ করার নামই হলো যোগ। ভগবান অর্জুনকে বলছেন, যোগস্থ হয়ে এবং আসক্তি ত্যাগ করে সিদ্ধ সিদ্ধ, মানে যদি আমরা সফল হই অথবা যদি বিফল হই, তাতে সমদৃষ্টি রেখে কর্ম করার কথা বলছেন। অর্থাৎ যে কোনো কর্ম আমরা আসক্তি ত্যাগ করে তার ফলের দিকে দৃষ্টি না রেখে যথাযথভাবে কর্ম সম্পাদন করলেই তা যোগ দৃষ্টিতে উন্নীত হতে পারে। তাহলে যে কোনো কর্মই যোগ হতে পারে। ছাত্রছাত্রীদের কাছে অধ্যয়নই হচ্ছে যোগের মতো, তাই সেখানে যদি তারা মন স্থির করে পড়াশুনো করে, এটিও হবে যোগ। তাতে সফল বিফল যাই হোক না কেন, আমাদের কাজ হলো ঠিকভাবে কর্ম সম্পাদন করা। আমরা আর একবার শ্লোকটি পড়ব। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ্যা সিদ্ধো সমো ভূত্বা সমত্তম যোগ উচ্যতে। আমরা স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে এর আগের দিন পাঠ করেছিলাম। এখন আমরা সেই জীবনীর পরবর্তী অংশটি পাঠ করব। স্বামী বিবেকানন্দের বাল্যকালের কথা হচ্ছে, যখন তিনি পড়াশুনো করছেন ছাত্র অবস্থায়, সেই সমস্ত বিষয় বা তার জীবনের সেই সময়ের ঘটনা আমরা পড়াশুনো করছি বা পড়ছি। উদ্দেশ্য হলো যারা বিশেষ করে ছাত্রছাত্রী, তাদের কাছে স্বামী বিবেকানন্দের জীবনের এই ঘটনাগুলি তুলে ধরা, যাতে করে ছাত্রছাত্রীরাও স্বামী বিবেকানন্দের জীবনের ধারায় অনুপ্রাণিত হতে পারে। সপ্তম বর্ষ বয়সে যখন নরেন্দ্রনাথকে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত কলিকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি করে দেওয়া হলো, তখন তিনি প্রথমে ইংরেজি পড়তে কিছুতেই রাজি হলেন না। স্বামী বিবেকানন্দ, তখন তিনি নরেন্দ্রনাথ, তার ভেতরে স্বদেশের প্রতি এত শ্রদ্ধা এবং বিদেশি, বিশেষ করে যারা ভারতবর্ষে শাসন শোষণ করে চলেছেন, সেই সমস্ত ভাষা তখন তিনি শিখতে চাননি। সেই জন্য বলছেন, ইংরেজি পড়তে কিছুতেই রাজি হলেন না। কেন না, ও বিদেশি ভাষা, ও আমি পড়ব না। তার চাইতে নিজের ভাষা শিখলেই ভালো হয়, এই ছিল তার তখনকার কথা বা তখনকার অভিমত।
বালকের মনে বিদেশি ভাষার উপর একটা সহজাত বিরাগ এবং অশ্রদ্ধার কারণ কি ছিল তা বলা কঠিন। অনেক বলা কওয়া সত্ত্বেও তাকে ইংরেজি পড়তে রাজি করা সম্ভব হয়নি। এভাবে চলেছিল বেশ কয়েক মাস। পরে যখন তার মনের পরিবর্তন হলো, তখন তিনি খুব উৎসাহে ইংরেজি পড়তে লাগলেন। তাহলে মনের অবস্থা তার পরিবর্তিত হয়েছিল, কিন্তু প্রথম অবস্থাতে তিনি ইংরেজি পড়তে চাননি। শোনা যায় তার মাতার নিকটই তিনি প্রথম ইংরেজি বর্ণমালা পড়েন। প্রথম ইংরেজি বর্ণমালা তার মায়ের কাছ থেকে তিনি শিখেছিলেন। নরেন্দ্রের দুর্দমনীয় শক্তির বিকাশ শুধু স্কুলের পাঠ্যপুস্তকগুলির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। নরেন্দ্রনাথের পড়াশুনো পাঠ্যপুস্তক ছাড়িয়েও নানা বিষয়ের দিকে ধাবিত হতো। তার চাঞ্চল্য, অস্থিরতা, দুরন্তপনা ও বহুমুখী প্রতিভা শিক্ষক ও সহপাঠীদের বিশেষ বিব্রত করত। তার স্মৃতিশক্তি এত তীক্ষ্ণ ছিল যে বিদ্যালয়ের পাঠ আয়ত্ত করতে খুব অল্প সময়ে লাগত। বাকি সময় কি করে কাটাবেন তাই ছিল সমস্যা। একদিনের ঘটনা, মাস্টারমশাই ভূগোল পড়াচ্ছেন। নরেন্দ্রকে প্রশ্ন করা হলো, তিনি তার জবাব দিলেন। কিন্তু শিক্ষকের ধারণা যে উত্তর ঠিক হয়নি। তিনি বালককে প্রহার করতে লাগলেন। নরেন্দ্র যতই বলেন, আমার ভুল হয়নি, ঠিকই বলেছি, ততই বাড়তে লাগলো বেত্রাঘাত। তিনি নীরবে তা সহ্য করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। খানিক পরে মাস্টারমশাই নিজের ভ্রম বুঝতে পেরে নরেন্দ্রের কাছে ত্রুটি স্বীকার করেন। বাল্য হতেই নরেন্দ্র ভয় কাকে বলে জানতেন না। জুজুর ভয়, ভূতের ভয়, ব্রহ্মদত্তের ভয় তিনি হেসে উড়িয়ে দিতেন। এসব দেখিয়ে তাকে নিরস্ত করা সম্ভব ছিল না। কেউ বলেছে বলেই তা বিশ্বাস করাটা তার প্রকৃতি বিরুদ্ধ ছিল। বাল্যকাল থেকেই কোনো কিছুর প্রত্যক্ষ প্রমাণ না পাওয়া পর্যন্ত তা তিনি বিশ্বাস করতেন না। নরেন খেলাধুলায় ওস্তাদ ছিলেন, রান্নায়ও ওস্তাদ। আবার ওই বয়সেই পাড়ার ছেলেদের নিয়ে যাত্রার দল করেন। থিয়েটারের পার্টি, ব্যায়ামাগার, কুস্তির আখড়া, আরো কত কি। তার ভেতর এত শক্তি ছিল যে তা রাখবার স্থান পেতেন না। সর্বক্ষণ কিছু না কিছু করা চাই। পুরাতন কল কবজা কিনে এটা গাড়ি বানালেন। তখন কলকাতায় সবে গ্যাসের আলো হয়েছে। নরেন্দ্র সঙ্গীদের নিয়ে লেগে গেলেন গ্যাস তৈরির কাজে। মার্বেল খেলা, ছুটোছুটি, হুটোপাটি, ঘুষোঘুষি, লাঠি খেলা, তলোয়ার খেলা, লম্প ঝম্প, সাঁতার কাটা, সব কিছুতেই তিনি প্রথম স্থান অধিকার করেন। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ শিল্পী। ফলে আমরা বুঝতে পারছি যে নরেন্দ্রনাথ বাল্য অবস্থা থেকেই নানা প্রতিভার অধিকারী ছিলেন। বিশেষ বিশেষ গুণ তার বাল্যকাল থেকেই দেখা যেত। সন্ন্যাসী হবার স্বাদটা কিন্তু তার মজ্জাগত ছিল।
আমরা পড়ছি স্বামী বিবেকানন্দের বাল্যকালের কথা, যখন তিনি নরেন্দ্রনাথ রূপে পরিচিত। সন্ন্যাসী হওয়ার স্বপ্ন তিনি দেখতেন বাল্যকাল থেকে। গর্ব ভরে বলতেন বন্ধুদের, আমার ঠাকুরদা সন্ন্যাসী ছিলেন, জানিস আমিও সন্ন্যাসী হব। আমার হাতে সন্ন্যাসী হওয়ার বড় রেখা আছে। এক সাধুকে হাত দেখিয়েছিলুম, তিনি বলেছেন, বন্ধুরা অবাক হয়ে শুনত নরেন্দ্রের সন্ন্যাসী হওয়ার কাহিনী। তো যখন ছাত্রাবস্থায় তিনি বন্ধুদের সঙ্গে মেলামেশা করতেন, তখন তাদেরকে এইভাবে বলতেন যে আমার ঠাকুরদা সন্ন্যাসী ছিলেন, আমিও সন্ন্যাসী হব, এবং আমার হাতে সন্ন্যাসী হওয়ার বড় রেখা রয়েছে। তার ভেতর সন্ন্যাসীর রক্ত ছিল। তার দাদামশাই দুর্গাচরণ দত্ত 25 বছর বয়সে বিপুল ধন মান যশ সব ত্যাগ করে একমাত্র পুত্র বিশ্বনাথকে ফেলে সন্ন্যাসী হয়ে যান। নরেন্দ্রনাথ দেখতে অনেকাংশে পিতামহের মতোই ছিলেন, তাই আত্মীয় পরিজন বর্গ ভাবতেন যে দুর্গাচরণী দেহান্তে এই নরেন্দ্র রূপে জন্মেছেন। বন্ধু বাৎসল্য ছিল নরেন্দ্রনাথের স্বভাবের অন্যতম বৈশিষ্ট্য। বন্ধুদের জন্য ত্যাগ স্বীকারের তিনি খুব আনন্দ পেতেন। নরেনের বয়স যখন 8 বছর, একদিন সহপাঠীদের নিয়ে চলেছেন মেটেবুরুজে লখনৌর ভূতপূর্ব নবাব ওয়াজিদ আলী শাহর পশুশালা দেখতে। চাঁদপাল ঘাট থেকে নৌকোয় যেতে হয়। গঙ্গা বক্ষে সকলে চলেছে, খুবই আনন্দ কোলাহল। সকলেই তো বালক, নৌকায় চড়ার অভ্যাস কারো নেই। তার উপর নৌকো দুলছে আকাশ পাতাল করে। ফেরবার পথে একজন সহপাঠী বালক হঠাৎ বিশেষ অসুস্থ হয়ে নৌকোয় বমি করে ফেলে। মুসলমান মাঝিরা ক্ষেপে একেবারে মারমুখ হয়ে উঠেছে, বমি পরিষ্কার করে দিতে হবে, নইলে কাউকে নামতে দেওয়া হবে না। মাঝিরা হুমকি দেখালো। বালকেরা যত বলে, টাকা দিচ্ছি, কাউকে দিয়ে সাফ করিয়ে নাও, মাঝিরা কিন্তু কিছুতেই তা শুনবে না। বচসা ক্রমে মারামারিতে পরিণত হতে চলেছে। সব মাঝিরা তখন একজোট, নৌকো কিছুতেই তীরে লাগাবে না। এই গোলযোগের মধ্যে নরেন্দ্রনাথ লাফিয়ে পড়লেন নৌকো থেকে। গঙ্গার ধারে দুজন গোরা সৈন্য তারা বেড়াচ্ছিলেন। তিনি ছুটলেন গোরাদের লক্ষ্য করে। একজন গোরার হাত ধরে ভাঙা ভাঙা ইংরেজিতে সমস্ত অবস্থা জানিয়ে তাদের সাহায্য চাইলেন এবং গোরাদের হাত ধরে টেনে আনলেন নৌকোর কাছে। গোরা সৈন্যদের দেখেই মাঝিদের মুখ বিবর্ণ হয়ে গেল। গোরারা হাতের ছড়ি ঘুরিয়ে মাঝিদের ধমক দিতেই তারা নৌকো তীরে নিয়ে এলো। বালকরা সকলেই নেমে পড়ল নৌকো থেকে।
নরেন্দ্রনাথের দুর্জয় সাহস এবং প্রত্যুৎপন্ন মতিত্বের জন্য সঙ্গীরা ধন্য ধন্য করে বলল, তুই ভাই আজ আমাদের বাঁচিয়েছিস। নরেন্দ্রনাথের সেদিকে ভ্রুক্ষেপ নেই। আনন্দ করতে করতে সকলকে নিয়ে ফিরে এলেন বাড়িতে। নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের বাল্য নাম। সেই সময়ে তার জীবনের ঘটনা আমরা পড়ছি। একদিনের ঘটনা এখানে, যে সবাই যখন একসঙ্গে গিয়েছিলেন নৌকো করে, তাদের মধ্যে এক বন্ধু নৌকোতে বমি করে ফেলে। তাই মাঝিদের সঙ্গে বচসা হয় পরিষ্কার করে দেওয়ার জন্য, কিন্তু বালকরা বলে, আমরা পয়সা দিচ্ছি, টাকা দিচ্ছি, কাউকে দিয়ে ঠিক করিয়ে নিন। কিন্তু মাঝিরা জোর করতে থাকে, যদি পরিষ্কার তারা না করে তাদেরকে তীরে নামিয়ে দেওয়া হবে না, নৌকো থেকে তারা নামতে পারবে না। এই সময়ে হঠাৎ নরেন্দ্রনাথ কি করলেন, তার এমন উপস্থিত বুদ্ধি এবং সাহস, লাফিয়ে পড়লেন নৌকো থেকে নদীতে, এবং সেখান থেকে কাছে দেখতে পেলেন গোরা সৈন্য, ইংরেজ সেনারা সেখানে ছিলেন। তাদেরকে বুঝিয়ে নৌকোর কাছে নিয়ে আসেন, এবং তারা যখন ধমক দিয়ে বলেন যে ছেলেদেরকে নামিয়ে দিতে হবে, তখন ভয় পেয়ে মাঝিরা ছেলেদেরকে নামিয়ে দিয়েছিল। ফলে এই ঘটনার থেকে আমরা বুঝতে পারি যে খুব ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথের ভেতরে কিরকম সাহস ছিল, দুর্জয় সাহস। আর সেই সাহস ছিল বলেই পরবর্তী সময়ে আমরা দেখতে পাব যে স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে শিকাগো ধর্ম মহাসভায় গিয়েছিলেন, সেখানে না আছে অর্থ, না আছে বিশাল কোনো পরিচয়, তবুও তিনি সেখানে জয়লাভ করে ফিরেছিলেন, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিলেন, ভারতবর্ষকে পৃথিবীর বুকে স্থাপন করেছিলেন। এই রকম দুর্জয় সাহস তার বাল্যকালে ছিল বলেই পরবর্তী সময়ে তাকে আমরা এই দেশনায়ক রূপে দেখতে পাই, বীর বীরেশ্বর বিবেকানন্দ রূপে দেখতে পাই। স্বামী বিবেকানন্দের জীবনের এই রকম ঘটনা নিয়ে আমরা বিবেক বাহিনীতে আলোচনা করে থাকি। আজ আমরা এখানেই স্বামীজির জীবনের কথা রাখছি। এখন স্বামীজির জীবনের যে বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা করেছেন, সেই সমস্ত বক্তৃতার অংশ বিশেষ, যা বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য কাজে লাগবে বলে আমাদের মনে হয়েছে, সেই অংশ পড়ছি। স্বামীজি বলছেন, উই আর রেসপন্সিবল for what we are, and whatever we wish ourselves to be, we have the power to make ourselves. আমি আবার পড়ছি, we are responsible for what we are. আমরা যা হয়েছি তার দায়িত্ব আমাদের নিজেদেরই। we are responsible for what we are. যদি কোনো ছাত্র সফল হয় তাহলে তার দায়িত্ব তার নিজের, যদি কেউ বিফল হয়, ব্যর্থ হয়, তার দায়িত্ব তার নিজের। and whatever we wish ourselves to be, we have the power to make ourselves. যদি আমরা কোনো কিছু লাভ করতে চাই, we wish to ourselves to be, we have the power to make ourselves. আমাদের ভেতরে সেই শক্তি রয়েছে তা হওয়ার বা তা প্রাপ্ত করবার। স্বামীজি বলছেন, and whatever we wish,
ourselves to be, we have the power to make ourselves. আমাদের ভেতরে সেই শক্তি রয়েছে তা হওয়ার বা তা প্রাপ্ত হওয়ার। If what we are now have been the result of our own past actions, it certainly follows that whatever we wish to be in future can be produced by our present actions. I repeat, if what we are now have been the result of our own past actions, আমরা এখন যা হয়েছি তা যদি আমাদের অতীত কর্মের ফল হয়, it certainly follows that whatever we wish to be, এর দ্বারা নিশ্চিত রূপে এটা বলা যায় যে আমরা যা হতে চাই ভবিষ্যতে can be produced by our present actions, আমাদের বর্তমান কাজের দ্বারা নিশ্চিত রূপে ভবিষ্যতে আমরা যা হতে চাই তা হতে পারবো। So we have to know how to act, তাই আমাদের জানতে হবে কি করে কাজ করতে হয়। স্বামীজি যে জন্য এই কথাগুলি বলছেন, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য মনে রাখতে হবে যে মানুষই নিজেই তার ডেস্টিনি তৈরি করে। মানুষ কোথায় পৌঁছবে আমরা নিজেরাই তা ঠিক করে থাকি। এবং কিভাবে করি না, উই আর রেসপন্সিবল ফর হোয়াট উই আর and whatever we wish ourselves to be, we have the power to make ourselves. If what we are now have been the result of our own past actions, it certainly follows that whatever we wish to be in future can be produced by our present action. So we have to know how to act. আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ করলাম। এখন আমরা আজকের উপস্থাপনা শেষ করব ছোট্ট একটি প্রাণায়াম দিয়ে। যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের সঙ্গে রয়েছে এবং যারা মনে করো যে আমাদের ব্রেন পাওয়ার, মেমোরিকে আমরা বাড়াতে পারি, তাদের জন্য একটি টিপস বা প্রাণায়াম আমরা শিখিয়ে দিচ্ছি। আগের দিনও আমরা এই কথা বলেছিলাম, জানি না তোমরা এটা অভ্যাস করছো কিনা। যারা দূর থেকে আমাদের সঙ্গে রয়েছে তোমরা যদি এটি অভ্যাস করো হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাবে। প্রাণায়ামটি এখন আমরা শিখিয়ে দিচ্ছি, কখন অভ্যাস করতে হবে সেটাও বলে দিচ্ছি। সকালে এবং সন্ধ্যেতে এটা তোমরা অভ্যাস করতে পারো। বিশেষ করে ছাত্রছাত্রীরা যখন তোমরা পড়াশোনা শুরু করবে সকালে, সেলফ স্টাডি, তার পূর্বেও এটি করতে পারো। অল্প সময় করবে, 3 থেকে 5 মিনিট মাত্র সময়। এইটুকু সময় সকালে এবং বিকেলে যদি করতে পারো তাহলে নিশ্চয়ই তোমরা এর উপকার পাবে। কি করে করবে? যে কোনো জায়গায় সোজা হয়ে বসতে হবে। তারপরে যেটি করতে হবে সেটি হলো এই হাত দুটোকে এইভাবে ঠিক করব, করে দেখো বুড়ো আঙুল ডান দিকে এবং বাম দিকটা এইভাবে। কিভাবে শ্বাস নিচ্ছি একটু লক্ষ্য করো। বাম দিক থেকে ডান দিকটা চেপে বাম দিক থেকে শ্বাস নিচ্ছি। শ্বাস নেওয়া হয়ে গেলে এবার ধীরে ধীরে ডান দিক দিয়ে শ্বাস ছেড়ে দিচ্ছি। যেই শ্বাস ডান দিকে শ্বাস শেষ হয়ে যাবে আবার ওখান থেকে শ্বাস ভরে নিচ্ছি। শ্বাস ভরা হয়ে গেলে এবার বাম দিক থেকে শ্বাস ছেড়ে দিচ্ছি। এই হয়ে গেলে আমরা কাউন্ট করব 1। আবার রিপিট করছি, বাম দিক থেকে শ্বাস নিচ্ছি। এবার শ্বাস ডান দিকে আস্তে আস্তে ছাড়বো। শ্বাস ছাড়া হয়ে গেলে আবার শ্বাস বাম দিক থেকে ডান দিক থেকে নেব। এবার ছাড়বো বাম দিকে, আবার বাম দিকে শ্বাস নেব, ছাড়বো ডান দিকে, আবার ডান দিকে শ্বাস নেব, ছাড়বো বাম দিকে। তোমরা ধীরে ধীরে এইভাবে অভ্যাস করবে 3 থেকে 5 মিনিট সকালে এবং সন্ধ্যেতে। নিয়মিত যদি এটি অভ্যাস করতে পারো তোমাদের মেমোরি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আজকের মতো আমাদের এই বিবেক বাহিনীর উপস্থাপনা এখানে আমরা শেষ করছি।
যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছো, ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি 9903985960। এই নম্বরে যুক্ত হলে তোমরা একটি গ্রুপের সঙ্গে যুক্ত হবে বিবেক বাহিনী নামে, যেখানে আমাদের নিয়মিত এই উপস্থাপনার যা প্রয়োজনীয় পিডিএফ এগুলো এবং লিঙ্ক আমরা শেয়ার করে থাকি। তাহলে তোমাদের সকলের শুভেচ্ছা, সবার মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমরা বিবেক বাহিনীর এই উপস্থাপনা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ওম শান্তি শান্তি শান্তি।